আসসালামু আলাইকুম সঞ্চয় প্রিয় মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আমরা মানুষ হিসেবে সবাই সামাজিক জীব। আমরা প্রতিটি মানুষ একটা পরিবারের আওতায় বড় হয়ে থাকি। আমাদের বাল্যকাল থেকে জীবনযাত্রা একটি পরিবারের মাধ্যমেই গড়ে ওঠা, এবং প্রতিটি পরিবারে একজন নির্দিষ্ট অভিভাবক আছে। সেটা বাবা হতে পারে, বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, মা হতে পারে, যেই হোক না কেন, প্রতিটি পরিবারে একজন নির্দিষ্ট অভিভাবক থাকে। সেই পরিবারের অভিভাবকটা হয় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, বা যে কোনো একটি মাধ্যমে তার পুরো পরিবারটাকে তিনি ভরণ পোষণ দিয়ে পরিচালনা করে থাকে। যেহেতু আমরা মানুষ, আমাদের দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কারো কোনো সিরিয়াল নাই। আমরা সবাই আমাদের জন্ম তারিখ জানি, কিন্তু কেউ আমাদের মৃত্যু তারিখ জানি না। তাহলে এই অভিভাবকটার আন্ডারে তার পরিবারে যে সদস্যগুলো বসবাস করে সম্পূর্ণ এই অভিভাবকের উপর নির্ভর করে তারা। তো আল্লাহ না করুক, যদি এই অভিভাবকটা কর্মক্ষম কিংবা লাইফ লস অর্থাৎ মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু এই পরিবারের গোটা সদস্যটা চরম দারিদ্র সীমার নিচে পড়ে যায়। যেটা আমাদের আশপাশে আমরা অনেক বাস্তব উদাহরণ, আমাদের আশপাশে ঘটে যাওয়া অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী আমরা। যেরকমের অনেক পরিবারের তার বাবার অকাল মৃত্যুতে সন্তানের বা পুরো পরিবারটায় একটা ছন্দপতন ঘটে গিয়েছে। উন্নত দেশগুলোতে যদি এরকমের অভিভাবক লাইফ লস করে, তাহলে ওই পরিবারের সদস্যদের গভর্নমেন্ট থেকে বড় ধরনের একটি আর্থিক সহায়তা দিয়ে থাকে। এখন আর্থিক সহায়তাটা তো ডোর টু ডোর দিচ্ছে না, কারণ ওই অভিভাবকটা জীবদ্দশায় ওই দেশের গভর্নমেন্টের সাথে একটি চুক্তিবদ্ধ ছিল। সেই চুক্তিটার নামই হলো ইন্স্যুরেন্স। উন্নত দেশগুলোতে শতভাগ মানুষের ইন্স্যুরেন্স রয়েছে, কারণ একটা বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে ওই সব দেশে আপনার ইন্স্যুরেন্স করতে বাধ্যতামূলক করতে হবে। এটা ওই দেশের গভর্নমেন্ট থেকে নিয়ম নির্ধারণ করা। উন্নত দেশগুলোতে শতভাগ মানুষের ইন্স্যুরেন্স রয়েছে, এবং আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পারবেন যে যেসব দেশকে আমরা উন্নত দেশ হিসেবে গণনা করি, তার প্রত্যেকটি দেশেই শতভাগ মানুষের লাইফ ইন্স্যুরেন্স রয়েছে। আসলে ইন্স্যুরেন্সের ভূমিকা অপরিসীম। তো আমাদের জানতে হবে যে আসলে সঞ্চয় জিনিসটা কি। সঞ্চয় জিনিসটা হলো আপনার বৃদ্ধ বয়সে আপনার হাতের লাঠির মতো। আপনার ক্রান্তিকালীন মুহূর্তের বন্ধু যিনি, অসময়ের বন্ধু যিনি, সেটাই হলো আপনার সঞ্চয়। আপনি যদি আজকে ক্ষুদ্র ক্ষুদ্র একটি অংশ একটি জায়গায় জমা করেন, দিন শেষে এটা বড় ধরনের একটি অ্যাসেট অর্থাৎ সম্পদে পরিণত হবে। তো উন্নত দেশগুলোতে 100% মানুষ ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে, এবং কি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও 95% মানুষ জীবন বীমার আওতায় রয়েছে, ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশে মাত্র 5 to 10% মানুষ ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে। বিশ্ব ব্যাংক, জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতেই একটি দেশ নিম্ন-আয়ের থেকে মধ্যম-আয়ের দেশে যেতে হলে সেই দেশের 80% মানুষকে সোশ্যাল সিকিউরিটি অর্থাৎ সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, খাদ্য, বস্ত্র, অন্ন, চিকিৎসা, বাসস্থান থেকে শুরু করে সবগুলোরই অভাব রয়েছে। পর্যাপ্ত পরিমাণ শিক্ষা আমাদের দেশে নেই। খুবই উত্তীর্ণ বয়সে অনেক উঠতি বয়সী অনেক সন্তানের বাবা মা চলে যায়, অকাল মৃত্যু হয়ে যায়, শিক্ষার আলো থেকে ঝরে পড়ে, খাদ্যের অভাব, চিকিৎসার অভাব, সঠিক চিকিৎসা পাচ্ছে না। এইসব কারণে আমাদের দেশ এখনো নিম্ন-আয়ের দেশে পড়ে রয়েছে। তো বাংলাদেশ সরকার এর গুরুত্ব বিবেচনা করে 2010 সালে বীমা আইন পাশ করেন। ইন্স্যুরেন্স সেক্টরটা 2009 সাল পর্যন্ত ব্যক্তিকেন্দ্রিক ছিল, এর জন্য কোনো আইন ছিল না। মানুষ যার যার মতো করে গ্রাহকের সাথে প্রতারণা করার সুযোগ পেয়েছে। অদক্ষ এজেন্ট ছিল, যারা নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য তারা গ্রাহকের টাকা হস্তক্ষেপ করে ইন্স্যুরেন্স সেক্টরটাকে নষ্ট করে দিয়ে চলে গেছে। তো সেইখান থেকেই আসলে আমাদের নেগেটিভ ধারণাটা ইন্স্যুরেন্সের প্রতি, যে ইন্স্যুরেন্সে টাকা লাগলে আমাদের টাকা মেরে খেয়ে যাবে, ইন্স্যুরেন্স সেক্টর বন্ধ হয়ে যাবে। কিন্তু 1310 খ্রিস্টাব্দ থেকে শুরু করে আজকে প্রায় 720 বছরের অধিক সময় এখন পর্যন্ত একটি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বন্ধ হয় নাই। এমনকি বাংলাদেশেও যারা গ্রাহকের সাথে খারাপ করেছে,
তারাও কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয় নাই, আর হবেও না। কারণ একটা দেশের অর্থনৈতিক অবস্থার অবনতি উন্নতি নির্ভর করে ব্যাংক এবং বীমা সেক্টরের উপরে। তো যেই প্রসঙ্গে ছিলাম যে 2009 সাল পর্যন্ত এটা ব্যক্তিকেন্দ্রিক মানুষের মতো করে চালিয়ে নিয়েছে। তো গভর্নমেন্ট যখন দেশের এই অবস্থা দেখলো তখন 2010 সালে বীমা আইন পাশ করে সংসদে, এবং একই সাথে বীমা আইনটাকে বাস্তবায়ন করার জন্য আইডিআরএ অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করে। একই সাথে বীমার যেন অ্যাওয়ারনেসটা মানুষের সামনে বৃদ্ধি করার জন্য 2020 সালের পহেলা মার্চকে বীমা দিবস হিসেবে সরকার ঘোষণা করে। তো দেখেন আসলে ইন্স্যুরেন্সের ভূমিকা আছে দেখেই কিন্তু গভর্নমেন্ট বীমা দিবস হিসেবেও এই দিনটিকে ঘোষণা করা হয়েছে। তাহলে এই যে ইন্স্যুরেন্সের ভূমিকা যে একটা দেশের জন্য কতটা গুরুত্ব বয়ে আনে, এই লক্ষ্যে গভর্নমেন্ট এটার জন্য নড়েচড়ে বসে আলটিমেটলি। তখন আমাদের মোস্তফা গোলাম কুদ্দুস স্যার, যিনি আমাদের সোনালী লাইফের স্বপ্নদ্রষ্টা, মোস্তফা গোলাম কুদ্দুস স্যার ড্রাগন গ্রুপ অফ কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একই সাথে বাংলাদেশের বিজিএমইএ এর 2বারের সাবেক প্রেসিডেন্ট ছিলেন আমাদের মোস্তফা গোলাম কুদ্দুস স্যার। মোস্তফা গোলাম কুদ্দুস স্যার তার আশেপাশের শুভাকাঙ্ক্ষীদের নিয়ে পরামর্শ করলো যে আসলে তিনি একটি ইন্স্যুরেন্সের অনুমোদন নিতে চাচ্ছে। তখন আসলে তারা বলল যে আসলে এত কিছু থাকতে আপনি কেন ইন্স্যুরেন্সের অনুমোদন নিতে চাচ্ছেন? তখন তিনি বলল যে আসলে আমি কাজের সুবাদে অনেক দেশে ভ্রমণ করেছি এবং সেসব দেশে দেখেছি ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে গাড়ি, বাড়ি, সহায় সম্পত্তি, ইভেন যেই জিনিসের মূল্য আছে প্রতিটা জিনিসেরই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। ইন্স্যুরেন্স তো খারাপ জিনিস না, বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খারাপ। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু অসাধু কোম্পানি যারা অধিক মুনাফা লাভের আশায় ইন্স্যুরেন্স সেক্টরটাকে নষ্ট করে চলে গেছে। কিন্তু সোনালীর যাত্রাই শুরু হয়েছে সেই নষ্ট ময়লা ঘাবারগুলো, সেগুলোকে পরিষ্কার করার যাত্রা নিয়েই কিন্তু সোনালীর যাত্রা শুরু হয়েছে। তো এবার আসেন যে মোস্তফা গোলাম কুদ্দুস স্যার তার টিম নিয়ে দীর্ঘ 1 বছরের বেশি সময় ধরে অ্যানালাইসিস করলো যে আসলে কেন মানুষ ইন্স্যুরেন্সের প্রতি কেন নেগেটিভ, ব্যাংকের প্রতি কেন তারা পজিটিভ। তো যেই কারণগুলো উল্লেখযোগ্য, যেই বিষয়গুলো মোস্তফা গোলাম কুদ্দুস স্যার তার টিম সহ বের করে নিয়ে আসছে, তার মধ্যে অন্যতম ব্যাংকের প্রতি পজিটিভের প্রথম কারণ হলো ব্যাংক সরাসরি লেনদেন করে, ডিরেক্ট ট্রানজ্যাকশন। আপনি সরাসরি ব্যাংকে গিয়ে আপনার টাকা জমা দিচ্ছেন, আবার আপনার প্রয়োজন হলে এটিএম কার্ড পাঞ্চ করে আপনি আপনার টাকা তুলতে পারতেছেন। ফোনের মাধ্যমে আপনার সাথে সাথে এসএমএস চলে এসে আপনাকে কনফার্ম করতেছে আপনার টাকা জমা হয়েছে। আপনি উত্তোলনের সময় সঠিকভাবে মেসেজ পাচ্ছেন, যার জন্য আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার টাকা সঠিক জায়গায় জমা হয়েছে। কিন্তু অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্সগুলো কি করে, এজেন্ট ভিত্তিক লেনদেন করে থাকে। যেমন আপনাদের এলাকায় দেখে থাকবেন যে বাড়িতে বাড়িতে কিস্তির লোক আসে, তাই না? এবং হাতে একটি পাস বই ধরায় দেয় গ্রাহকরে, এবং পাস বইতে সিগনেচার করে যায় যে আপনার এই কয়টা কিস্তি জমা হয়েছে, এই কয়টা কিস্তি জমা হয়েছে। হ্যাঁ, ওইভাবে করে একটা ক্যালকুলেশন করে অ্যানালগ সিস্টেমে আপনাকে একটি কাঠের চশমা পরাই দেওয়ার মতো শুধু বলতেছে আপনার টাকা জমা হচ্ছে, কিন্তু আলটিমেটলি ঘটনা এটাই যে আসলে আপনার ওই পাস বইতেই লেখা আছে। এখন ধরুন একজন গ্রাহক 10 বছরের একটি ডিপিএস করলো, প্রত্যেক মাসে সে জমা রাখে, তাহলে 1 বছরে যদি 12টা হয় তাহলে 10 বছরে কয়টা কিস্তি হবে? 120টা কিস্তি হবে, তাই না? এখন এই যে এজেন্ট যিনি বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেক মাসে গ্রাহকের টাকা নিয়ে আসে, এই এজেন্ট যদি নিজের পকেটে 20টি কিস্তি টাকা যদি নিজে রেখে দেয়, তাহলে কি আপনার বোঝার কোনো অপশন আছে? অবশ্যই না। কারণ কি, আপনি ডিজিটালাইজেশনের কোনো কিছুই জানেন নাই, বা কোনো ইনফরমেশনই আপনি কোম্পানি থেকে পান নাই যে আদৌ আপনার টাকা কোম্পানিতে সঠিকভাবে জমা হয়েছে কিনা, ইন্স্যুরেন্স কোম্পানিতে সঠিকভাবে আপনার টাকাটা জমা হয়েছে কিনা। পর্যায়ক্রমে যখন মেয়াদ শেষে, তখন কিন্তু আসলে মূল গলদটা ওইখানেই বাজে। কারণ যখন আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে অনেক খুঁজে, তখন এজেন্ট অনেক সময় হাওয়া হয়ে যায়। কিন্তু আপনি খুঁজে 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 এক পর্যায়ে গিয়ে দেখেন যে মেয়াদ শেষে আপনি যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে আপনার দাবি নিয়ে যান, তখন দেখা যায় যে আপনার হিসাবের অনেক গরমিল হয়ে যায়। তখন রাইট টাইমে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তার পরিপূর্ণ ফুল ম্যাচুরিটির টাকা জমা দিতে ব্যর্থ হয়। তখনই আসলে আমাদের নেগেটিভের জায়গাটা ওই জায়গা থেকে তৈরি হয়েছে। অপরদিকে ব্যাংক পজিটিভ হওয়ার একটা কারণ,
ব্যাংকে মেয়াদ শেষে 1 থেকে 2 ঘন্টার মধ্যে গ্রাহক তার টাকা ভ্যাট ট্যাক্স কেটে যেটা লভ্যাংশ সহ আসে। অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্সগুলো মেয়াদ শেষে 1 থেকে 2 বছর পর্যন্ত ঘুরতে থাকে। আপনারা অনেক সংবাদ টিভি চ্যানেলের মাধ্যমে দেখে থাকবেন যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানিতে গ্রাহক সঠিক টাইমে টাকা পাচ্ছে না। গ্রাহকের টাকা নিয়ে নয়-ছয় করতেছে, ঘুরাচ্ছে দিনের পর দিন। তৃতীয় যে বিষয়টি ব্যাংকের পজিটিভের যেই বিষয়টি সেটা হলো ব্যাংক সম্পূর্ণ ডিজিটাল। আপনার ডিজিটাল সিস্টেমে সবকিছু অ্যাপের মাধ্যমে ঢুকে আপনি সবকিছু অ্যাক্সেস করতে পারতেছেন, দেখতেছেন। অপরদিকে এভারেজ ইন্স্যুরেন্সগুলো সম্পূর্ণ অ্যানালগ সিস্টেমের, অর্থাৎ ম্যানুয়াল সিস্টেম, পাস বই, লেজার গাইড মেনটেন করে তারা। এখন বড় কোনো একটা দুর্যোগ যদি হয়, কোনো ঘটনা অঘটন যদি ঘটে, কোনো অগ্নিকাণ্ড যদি ঘটে, আল্লাহ না করুক, তখন কিন্তু সব ডকুমেন্ট ওইখানেই নষ্ট হয়ে যাবে, বাজেয়াপ্ত হয়ে যাবে। তখন কিন্তু গ্রাহকের টাকা রাইট টাইমে সঠিকভাবে দিতে পারবে না। অপরদিকে ব্যাংকের একটি নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হলো ব্যাংকের আইনে এটা রয়েছে, যেমন ব্যাংকের গ্রাহক ক্ষতিপূরণ কিংবা মৃত্যু দাবি নেই ব্যাংকে। অপরদিকে ইন্স্যুরেন্সের নিয়ম অনুযায়ী বা ইন্স্যুরেন্সের আইন অনুযায়ী গ্রাহক ক্ষতিপূরণ বা মৃত্যু দাবি পেতে বাধ্য থাকিবে। এখন প্রশ্ন হলো যে যেই কোম্পানি এভারেজ ইন্স্যুরেন্স কোম্পানি ফুল ম্যাচুরিটির টাকাই রাইট টাইমে দিতে পারে না, সেই কোম্পানি তো মৃত্যু দাবি বা ক্ষতিপূরণ দিতে পারবে না। সেখানে তো আরও বেশি ব্যত্যয় ঘটবে দিতে গিয়ে। রাইট টাইমে তো দিতেই পারবে না, এবং কি না দেওয়ার অনেক ফন্দি ফিকির করে থাকবে, যেটা আমরা প্রতিনিয়ত দেখে আসতেছি। বা এখন ইন্স্যুরেন্স সেক্টরটা এখন অনেক ডেভেলপ হয়েছে, ডিজিটালাইজেশন অনেক কোম্পানি নিয়ে এসেছে। এটা অনেক আগের ছিল, অ্যানালগ সিস্টেমগুলো বা ইন্স্যুরেন্সের টাকা পয়সা নিয়ে ছয় নয় দুর্নীতি অনেক আগে ছিল। তো আমাদের মোস্তফা কালাম কুদ্দুস স্যার তার টিম সহ এই বিষয়গুলোকে অ্যানালিসিস করলো যে আসলে ব্যাংক কেন মানুষের কাছে পজিটিভ, ইন্স্যুরেন্স কেন মানুষের কাছে নেগেটিভ। এরই যাত্রা নিয়ে আমাদের মোস্তফা কালাম কুদ্দুস স্যার যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে নিয়ে এসেছে 2013 সালে। সোনালী লাইফের মূল ভিশন এবং লক্ষ্য ছিল আমাদের সোনালী লাইফ সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেমে পরিচালিত হবে এবং ব্যাংকের থেকেও আপডেট সম্পূর্ণ। এভারেজ ইন্স্যুরেন্সের নিয়মে তো হবেই না, ব্যাংকের সিস্টেম যতটা আছে এবং ব্যাংকের থেকে সম্পূর্ণ আপডেট। এরই লক্ষ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2013 সালে প্রতিষ্ঠা হয়। এবং শুরু থেকে যেমন এভারেজ ইন্স্যুরেন্সগুলো কী করে, এজেন্ট ভিত্তিক লেনদেন করে, সোনালী লাইফ শুরু থেকে আজকে পর্যন্ত সরাসরি ডিরেক্ট ট্রানজ্যাকশন, অর্থাৎ গ্রাহক তার টাকা সরাসরি নিজের টাকা নিজে জমা দিতে পারবে। যত অনলাইন গেটওয়ে মোবাইল ব্যাংকিং মাধ্যম রয়েছে, বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে শুরু করে বাংলাদেশের 17টি ব্যাংক থেকে গ্রাহকের তার টাকা সরাসরি ঘরে বসে 0 টাকা ফিতে জমা দিতে পারবে। জমা দেওয়ার সাথে সাথেই যেই গ্রাহক যেই মাধ্যমে টাকা জমা দেবে ওই মাধ্যমে সরাসরি মেসেজ চলে আসবে, কনফার্ম করবে। একই সাথে সোনালী লাইফ ইন্স্যুরেন্স থেকে তার মেসেজ চলে আসবে তার ফোনে। এবং তার পাশাপাশি কিছুক্ষণের মধ্যেই আইডিআরএ অর্থাৎ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি থেকেও তাকে মেসেজ দিয়ে কনফার্ম করবে আপনার টাকাটা সঠিকভাবে সঠিক জায়গায় জমা হয়েছে। তাহলে গ্রাহক নিশ্চিত যে তার টাকাটা সঠিকভাবে সঠিক জায়গায় জমা হয়েছে। একই সাথে এভারেজ ইন্স্যুরেন্সগুলো কী করে, মেয়াদ শেষে 1 থেকে 2 বছর পর্যন্ত ঘুরাইতে থাকে। কিন্তু আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মেয়াদ শেষের 2 মাস আগে গ্রাহককে ফোন দিয়ে কনফার্ম করে যে আপনার টাকাটা আগামী 2 মাস পরে ফুল মেয়াদ শেষ হবে, আপনি কিভাবে নিতে চাচ্ছেন। এবং 0 তারিখে আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সোনালী লাইফ সম্পূর্ণ ট্রান্সপারেন্সির সাথে আমরা বিজনেস করে আসতেছি। আপনি আপনার যে আমাদের গ্রাহক এই মাসে কতজন গ্রাহক টাকা পেয়েছে এটা ফুল আমাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন। তাহলে মেয়াদ শেষে 0 তারিখে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের টাকা পরিশোধ করে আসতেছে। তৃতীয় যে বিষয়টি, ব্যাংক সম্পূর্ণ ডিজিটাল, এভারেজ ইন্স্যুরেন্সগুলো সম্পূর্ণ অ্যানালগ সিস্টেম, সোনালী লাইফ শুরু থেকে আজকে পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল এবং ডিজিটাল লিডার সম্পূর্ণ ইআরপি সিস্টেম অর্থাৎ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমে। আরেকটা কথা আপনাদেরকে বলি, ব্যাংকিং সেক্টরে সর্বপ্রথম ইআরপি সিস্টেম নিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে সর্বপ্রথম ইআরপি সফটওয়্যার নিয়ে এসেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ইআরপি সিস্টেম এর মাধ্যমে আপনি ঘরে বসে আপনার পলিসি সংক্রান্ত সকল তথ্য যাবতীয়, আপনার নমিনি কাকে দিয়েছেন আপনি দেখতে পারবেন। ব্যাংকের চাইলেও কিন্তু আপনি নমিনি দেখতে পারবেন না। সোনালী লাইফের আপনি নিজের নমিনি নিজে পরিবর্তন করতে পারবেন, দেখতে পারবেন।
এবং কত টাকা জমা দিয়েছেন, কয়টা কিস্তি বাকি আছে, কিভাবে জমা দিতে হবে এবং কয় টাকা জমা দিয়েছেন। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একমাত্রই কোম্পানি যারা বছর শেষে গ্রাহকের কত পার্সেন্ট লাভ পেয়েছে এবং প্রত্যেক বছরের লভ্যাংশ প্রত্যেক বছরে ঘোষণা করে এবং গ্রাহক তার অ্যাকাউন্টে দেখতে পারবে। আমাদের এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে গ্রাহকের 6 সংখ্যার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং সেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে কিংবা আমাদের প্লে স্টোরে গিয়ে আপনি অ্যাপ থেকে ডাউনলোড এবং প্লে স্টোর গিয়ে আমাদের সোনালী লাইফ পলিসি আপনি ডাউনলোড করে সেখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে সকল তথ্য আপনি অ্যাক্সেস করতে পারবেন। চতুর্থত, ব্যাংকের একটি নেগেটিভ দিক যেটা হলো গিয়া ক্ষতিপূরণ কিংবা মৃত্যু দাবি নাই। সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি কোনো গ্রাহকের অসাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় তাহলে 7 দিনের মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সকল গ্রাহকের সকল দাবি 7 দিনে সোনালী লাইফ পরিশোধ করে আসতেছে এবং এটাও আমাদের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন যে একটা গ্রাহক কত টাকা জমা দিয়েছে, কত টাকা তার এগেইনস্টে পেয়েছে, কিভাবে সেই গ্রাহকটি মারা গিয়েছে ইন ডিটেলস সহ একমাত্র সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সকল তথ্য, সকল বিষয় ট্রান্সপারেন্সি এবং শতভাগ সততার সাথে পরিচালিত হয়ে আসতেছে।